সো আজকে আমরা যে ডিসকাশনের পার্ট হচ্ছে অর্ডার টু ক্যাশ বিজনেস প্রসেস। আচ্ছা, অর্ডার টু ক্যাশ বিজনেস প্রসেসে যেটা ওটিসি বলা হয়, অর্ডার টু ক্যাশ, এই অর্ডার টু ক্যাশ আসলে বেসিক্যালি কী জিনিস, এই জিনিসটা আমরা আসলে জানার চেষ্টা করি। ঠিক আছে, অর্ডার টু ক্যাশের সাথে আসলে বেসিক্যালি চারটা ডিপার্টমেন্ট বা চারটে ক্রস ফাংশনাল ইনভলভ এখানে। কারণ চারটা ক্রস ফাংশনাল ইনভলভ, একটা হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্ট, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট এবং একটা হচ্ছে অ্যাকাউন্টসের এপি ডিপার্টমেন্ট। সো অ্যাকাউন্টসের এপি মানে হচ্ছে এআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে কমপ্লেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যেটা বা কাস্টমার এক্সপিরিয়েন্স। সো এই অর্ডার টু ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে এই চারটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদা আলাদা রোল তারা প্লে করে। সো এই আলাদা আলাদা রোল প্লে করে এবং এই আলাদা আলাদা রোল প্লে করার পর এই চারটা জিনিসকে যদি অ্যাকুমুলেটেড একটা জায়গাটায় রেজাল্ট আনতে হয়, তাহলে আমাদের আসলে একটা সলিউশন বা একটা সিস্টেম দরকার। তো বিফোর সিস্টেম ইমপ্লিমেন্টেশনের করার আগে আপনাদের এক্সিস্টিং বা অ্যাজ ইজ প্রসেস, যেটা ম্যানুয়াল প্রসেস বলেন বা কিছু সিস্টেম আছে বা কিছু সিস্টেম নাই, তো এই প্রসেসটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আপনাকে পুরো ইন্টায়ার প্রসেসটাকে নিয়ে আমরা ডিসকাস করব। সো ইন্টায়ার প্রসেস ডিসকাসের জন্য আমরা আসলে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই প্রসেসের মধ্যে আমরা যদি দেখি চারটা প্রসেস কী কী বলতেছিলাম, একটা হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, আর একটা বলতেছিলাম যে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আর একটা আমি বলতেছিলাম যে যেটা হচ্ছে যে আপনার এআর ডিপার্টমেন্ট। সো এআর ডিপার্টমেন্ট ইজ আর একটা পার্ট, যেটা হচ্ছে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যে এআর ম্যানেজমেন্ট। সো আমি এটা লিখি যে এআর ম্যানেজমেন্ট, রাইট। আর একটা হচ্ছে যে কমপ্লেইন ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে যে মনে করেন আমি একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিয়েছি, আমার এআর অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেছে, আমার কালেকশন হচ্ছে, কিন্তু বাট আমার প্রোডাক্টে কমপ্লেন আসছে। সো এই কমপ্লেন আসার পর আবার সেটা হইতে পারে ওয়্যার হাউসের ইস্যু হতে পারে, প্রোডাকশনের ইস্যু হতে পারে। সো এই পার্টটাকে আমরা চারটা ডিপার্টমেন্টের পার্টটাকে যদি একটা জায়গাটায় করি, তো আমরা আজকে যে পার্টে ডিসকাস করবো সেটা আমরা বলতেছিলাম ওটিসি, মানে অর্ডার টু ক্যাশ। কিন্তু যাদের কোম্পানিতে অর্গানাইজেশনে সিআরএম ইমপ্লিমেন্টেশন করা আছে, সিআরএম কি? সিআরএমটা হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই সিস্টেমটি ইমপ্লিমেন্টেশন করা আছে। যদি এটা ইআরপির সাথে ইন্টিগ্রেটেড হয়, যদি ইন্টিগ্রেটেড হয় উইথ ইআরপির সাথে, তাহলে আমরা কি বলবো, I2C, মানে ইনকোয়ারি টু ক্যাশ। মানে আপনার লিড জেনারেশন থেকে শুরু করে অর্ডার প্রসেসিং থেকে অর্ডার ফিলমেন্ট এবং শিপমেন্ট লোডিং, এবং তারপরে হচ্ছে যে ইনভয়েসিং এবং হচ্ছে পেমেন্ট কালেকশন। সো পুরো প্রসেসটাই কিন্তু আপনাকে কাভার করবে। তো ম্যাক্সিমাম আমরা যে অর্গানাইজেশনগুলো দেখি, সিআরএম আসলে ম্যাক্সিমাম জায়গাটা ইনক্লুডেড না বা ইন্টিগ্রেটেড না, বা একটা ডিফারেন্ট সলিউশন হইতে পারে বা ইন্টিগ্রেটেড সলিউশন না হইতে পারে। তো I2C ইমপ্লিমেন্টেশন আসলে খুবই কম। যদি বলি অ্যাপার্ট ফ্রম আমাদের বাংলাদেশে I2C ইমপ্লিমেন্টেশন এই যে অলমোস্ট জিপি, এই যে গ্রাম টেলকোগুলো I2C ইমপ্লিমেন্টেশন জিপির সাথে, টেলকোর সাথে এবং সিআরএমের সাথে ইন্টিগ্রেটেড উইথ দ্য ওটিসি মডেল অলসো। সো বাট এইখানে আমরা যে পার্টটা দেখি, যেমন ধরেন ফুড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপরে ইলেকট্রনিক্স কোম্পানি, তারপরে হচ্ছে যে আপনি লেদার কোম্পানি, তারপরে যে ধরনের প্রোডাকশন রিলেটেড কোম্পানি বা সেলস অর্গানাইজেশন কোম্পানি, ম্যাক্সিমাম হলো I2C, ওটিসি, অর্ডার টু ক্যাশ। এখন এই ক্যাশের যদি নিয়ে আমরা ডিসকাস করতে চাই, তো আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেই পার্টটাতে হচ্ছে যে আমরা দেখব যে অর্ডার ম্যানেজমেন্ট পার্টটা কি। সো আমরা প্রথম অর্ডার ম্যানেজমেন্ট কি, আচ্ছা অর্ডার ম্যানেজমেন্ট। সো আমি একটা এক্সাম্পল দিই, যে মনে করেন আপনার অর্গানাইজেশনে দুই ধরনের হতে পারে, একটা ডাইরেক্ট অর্ডার, একটা হচ্ছে ইনডাইরেক্ট অর্ডার। ডাইরেক্ট অর্ডার এবং ইনডাইরেক্ট অর্ডার মানে কি? মনে করেন আপনি সাপোজ আপনার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, সাপোজ মনে করেন অ্যামাজন, অথবা বাংলাদেশে যদি ধরি আমার দারাজ। সো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি অর্ডার করেন, তখন কিন্তু সরাসরি কাস্টমার আপনাকে, আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ সরাসরি কাস্টমার কাছে যায় না, যেটা ক্যাম্পেইন অফার ছাড়া, বাট আপনি নিজে ইটসেলফে অর্ডারটা তাদের কাছে প্লেস করেন। হ্যাঁ, তো
তখন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অর্ডার না, ইনডাইরেক্ট অর্ডার, সেটাও কিন্তু অর্ডার ম্যানেজমেন্টের পার্ট এবং অর্ডার ম্যানেজমেন্টের পার্ট। আর ডাইরেক্ট অর্ডার কোনগুলো বলতেছি, যদি মনে করেন আপনার অর্গানাইজেশনে একটা সেলফোর্স টিম থাকে, সেলফোর্স টিম পার্টিকুলারলি সেলস এরিয়াতে কাজ করে, তার আন্ডারে টেরিটরি হেড আছে বা রিজনাল হেড আছে, তারপরে কান্ট্রি হেড আছে। সো এই যে চেন, তো এই সেলস অর্গানাইজেশন যেখানে এস্টাবলিশড আছে এবং আপনার পার্টিকুলার কাস্টমার দুই ধরনের হতে পারে, আপনার কিছু ফিক্স, আপনার এক্সক্লুসিভ কাস্টমার হতে পারে, নন এক্সক্লুসিভ কাস্টমার হতে পারে। সো আমরা আসলে এখন সেকেন্ড লেয়ার নিয়ে কাজ করব, যেটা হচ্ছে এক্সক্লুসিভ কাস্টমার অথবা নন এক্সক্লুসিভ কাস্টমার, এবং যেটা হচ্ছে থার্ড লেয়ারে ম্যাক্সিমামই হচ্ছে নন এক্সক্লুসিভ কাস্টমার। সো আমরা সেকেন্ড লেয়ারে ম্যাক্সিমাম অর্গানাইজেশন আছে এক্সক্লুসিভ কাস্টমার। সো অর্ডার ম্যানেজমেন্টের যে পার্টটাতে আমাদের মূলত মেনলি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে একটা অর্ডার প্লেস হইতে হবে, এবং এই অর্ডার প্লেস যখন হবে সেটা আমার ডাইরেক্ট অর্ডার হইতে পারে অথবা ইনডাইরেক্ট অর্ডার হইতে পারে, ডাইরেক্ট হইতে পারে অথবা ইনডাইরেক্ট হইতে পারে। ডাইরেক্ট কোনগুলো, যেটা হচ্ছে যে আমার রিপ্রেজেন্টেটিভ উইল বি কালেক্ট দ্য অর্ডার্স, ঠিক আছে, ফ্রম দ্য কাস্টমার এন্ড, অথবা কাস্টমার আমার একটা ফ্যাসিলিটি প্রোভাইড করছি, যেমন সাপোজ কাস্টমারকে আমি একটা মোবাইল অ্যাপ দিচ্ছি যে আমার কোম্পানির অ্যাপ, তুমি প্লেস করবো অর্ডার, এবং তুমি আমার কাছে যখন পার্টিকুলার লোকেশনে আসবে অর্ডার, তারপরে দেন আমি কনফার্ম করব এবং তোমার অর্ডারটাকে আমি প্রসেস করব, ঠিক আছে। এখন এই অর্ডার ম্যানেজমেন্টের প্রথম প্লেসিং অর্ডারটা আমাদের খেয়াল রাখতে হবে, প্লেসিং অর্ডার। সো আমরা প্রথমে ডিসকাস করি যেটা হচ্ছে ডাইরেক্ট আমার কোম্পানির জন্য প্রথমে প্লেসিং অর্ডার। এখন প্লেসিং অর্ডার হইতে পারে বেসড অন অনেকগুলো কন্ডিশনের উপর, আপনার কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে, বেসড অন কোম্পানি পলিসি, বেসড অন কোম্পানি পলিসি। এখন কোম্পানি পলিসি কি বলে, যে আপনার একটা অর্ডার হইতে গেলে আমার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, মানে স্টক অ্যাভেলেবিলিটি আছে কি না, স্টক অ্যাভেলেবেল, হ্যাঁ, স্টক অ্যাভেলেবিলিটি, এটাকে আমাকে আগে ইনশিওর করতে হবে, স্টক অ্যাভেলেবিলিটি। তারপরে অথবা ফোরকাস্ট প্রোডাকশন, অথবা ফোরকাস্ট প্রোডাকশন। সো ফোরকাস্ট প্রোডাকশন সম্পর্কেও কিন্তু আমার ধারণা থাকতে হবে যে আমি কী পরিমাণ ফোরকাস্ট প্রোডাকশন করব, যে অনুযায়ী আমি সাপোজ আমি অর্ডার নিলাম 10 দিন পরের জন্য, তো সেই ক্ষেত্রে আমাকে ফোরকাস্ট প্ল্যানটাও আমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমার অর্ডার প্লেসিংয়ের জন্য এই ইনফরমেশনগুলো খুব দরকার। এবং আর একটা দরকার হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশনের জন্য, সেটা হচ্ছে ক্রেডিট লিমিট। ক্রেডিট লিমিটটা কি? ক্রেডিট লিমিটটা নিয়ে একটু ডিসকাস করি। ক্রেডিট লিমিটটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশনে যদি ক্রেডিট লিমিট প্রোভাইড করে থাকে পার্টিকুলার আপনার এক্সক্লুসিভ কাস্টমারকে, তাহলে আপনি কিন্তু আপনার কাস্টমারকে ক্রেডিট লিমিট প্রোভাইড করে থাকেন। ক্রেডিট লিমিটের জন্য মানে আপনি এত টাকা পর্যন্ত তাকে একটা লিমিট দিবেন ক্রেডিট দেওয়ার জন্য বা ক্রেডিট ইনভয়েস করার জন্য, ক্রেডিট অর্ডারের জন্য। অথবা আপনি বলতে পারেন যে আমার এটা লিমিট based on customer KPI, কি পারফরমেন্স ইন্ডিকেটর। KPI হচ্ছে বেসড অন সেলস এবং তার পেমেন্টের হিস্ট্রি, হ্যাঁ, পেমেন্ট হিস্ট্রি। সো এই অনেকগুলো টার্মসের উপর ডিপেন্ড করে কিন্তু তার এই বেসড অন KPIটা মেজার হয়। এখন কেপিআইটা আপনি অর্গানাইজেশনে অনেক ধরনের সেট হয়, যে আমি এই ক্রেডিট লিমিটটা কী পরিমাণ কনজিউম করবো। অবশ্যই পলিসি অনুযায়ী ক্রেডিট লিমিট কিন্তু রিভিউ হয় অর্গানাইজেশনে, আপনার প্রতিটা কোয়ার্টারে ক্রেডিট লিমিট রিভিউ করে বেসড অন অর্গানাইজেশন। এখন ক্রেডিট লিমিট অনেক সময় অনেক কাস্টমারের ক্রেডিট লিমিট ক্লিয়ার হয় কিসের বেসিসে? বেসড অন পেমেন্ট। আপনি কীভাবে ক্রেডিট লিমিটটা ক্লিয়ার হবে, তাই না? ক্রেডিট লিমিট নর্মালি আপনার একটা অর্গানাইজেশনে আমি যদি ক্রেডিট লিমিট মনে করেন, সাপোজ একটা কাস্টমারের ক্রেডিট লিমিট হচ্ছে 5,000 টাকা। এখন সে মনে করেন আমাদের একটা ব্যাংকে পেমেন্ট করছে, ব্যাংক পেমেন্ট সে করছে, কিন্তু বাট আমি এখনও আমার ইন ক্যাশ হয়নি। বাট সে কাস্টমার আমার সেলস অফিস বলতেছে যে ভাই আমি 4,000 টাকা আমি পেমেন্ট করছি, কিন্তু সে ইন টাইম সে আর একটা অর্ডার প্লেস করছে। সেই প্লেসের অর্ডারটা হচ্ছে যে এইরকম 6,000 টাকা। সো আমি যখন তাকে দেখতেছি তার ক্রেডিট লিমিটটা ওভার করে গেছে, কিন্তু সে তো চিন্তা করতেছে যে আমার ক্রেডিট লিমিট অলরেডি আছে, কারণ আমি হচ্ছে তাকে আমার ক্রেডিট লিমিট অলরেডি আছে, সে অলরেডি 3,000 টাকা একটা অর্ডার প্লেস করছে, এখন সে 4,000 টাকা প্লেস করছে। এখন দেখেন আমার সে
এখানে 8 মানে তার ক্রেডিট লিমিট অলরেডি অ্যাভেলেবেল আছে, কিন্তু বাট সে আমি যেহেতু তার কাছে আমি আরও 4,000 টাকা পাবো, কিন্তু বাট সে বলতেছে পেমেন্ট করছে, কিন্তু বাট আমার সেল পারসন কনফার্ম করছে বাই ভার্বালি, তখন সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল পারমিশন বলে আপনাকে অবশ্যই একটা প্রিভিলেজ থাকতে হবে, স্পেশাল পারমিশন ফর ক্রেডিট লিমিট আনলক করার জন্য। তো এই ক্রেডিট লিমিট আনলক করার একটা বড় ইম্পর্টেন্ট পাস এই যে এইটাও আবার বেসড অন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। এই অ্যাপ্রুভাল প্রসেসে আপনাকে অবশ্যই অ্যাপ্রুভাল প্রসেসে যেতে হবে। তাহলে দেখেন, একটা সেলস অর্ডার প্লেস করার জন্য আপনাকে অনেকগুলো প্যারামিটার নিয়ে ভাবতে হবে। কোনগুলো প্যারামিটার ভাবতে হবে? কোম্পানি পলিসি, যে আপনি কীভাবে সেলস অর্ডারটি প্লেস করবেন, মানে হচ্ছে যে আপনার অ্যাপ্রুভাল প্রসেস হবে কি না। মনে করেন একজন সেল পারসন, সে প্রথমে অর্ডারটা প্লেস করলো, তার সুপারভিশন, তার হচ্ছে লাইন ম্যানেজার, মনে করেন তার টেরিটরি ম্যানেজার অথবা তার জোনাল ম্যানেজার, সেইটা অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আমার হেড অফিসে বা আমার ডিপোতে আসবে কি না, সেটা একটা পলিসি। তারপরে মালটা, এই প্রোডাক্টটা কোন লোকেশান থেকে ডেলিভারি হবে। এখন ম্যাক্সিমাম জায়গাটায় কোম্পানি কাস্টমারের তার প্রোফাইলে অবশ্যই সেট আপ থাকবে সে কোন কোন লোকেশান থেকে ডেলিভারি নেবে। কারণ হচ্ছে যে এইখানে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ তার সাথে তার ডেলিভারি কস্ট বা শিপিং কস্ট একটা ইনভলভ। তো শিপিং কস্ট নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। সো স্টক অ্যাভেলেবিলিটি, এবং সেটা তাকে ফোরকাস্টটা জানতে হবে, বা ফোরকাস্ট স্টক অ্যাভেলেবিলিটি না থাকলেও তার ফোরকাস্টটা তাকে জানতে হবে। অবশ্যই ফোরকাস্ট দুইটা অপশান তাকে দেখাইতে হবে, যে ভাই তুমি এখন অর্ডার দিচ্ছ, অ্যাভেলেবেল নাই। সাপোজ আমি একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছি 10টা, কিন্তু আমার ফোরকাস্ট অ্যাভেলেবিলিটি আসছে 20টা, আমি তাহলে কি অর্ডার নিতে পারবো 10টার জন্য? ইয়েস, নিতে পারবো। তাহলে আমার ফোরকাস্ট ইনফরমেশান যদি আপনার অর্ডার ম্যানেজমেন্টের সাথে থাকে, বেসড অন তার এরিয়ার ফোরকাস্ট, শুধু গ্লোবাল ফোরকাস্ট না, তার জন্য যতটুকু ফোরকাস্ট অ্যালোকেশন করা হয়েছে, ওই সেলস এরিয়ার জন্য যতটুকু ফোরকাস্ট অ্যালোকেশন হইতে পারে, অথবা ওই সেলস অফিসারের জন্য যতটুকু ফোরকাস্ট অ্যালোকেশন করা হইতে পারে, সে শুধু সেইটুকুই দেখতে পাবে। এবং ক্রেডিট লিমিট, বেসড অন কাস্টমারের ক্রেডিট লিমিট সে চেক করবে, এবং ক্রেডিট লিমিট অনুযায়ী তার অর্ডার প্লেসটাকে আটকায় দিবে না আমি অর্ডারটা পাঠাই দিব, তারপরে ডিসিশন হবে। সো এটাও কিন্তু কোম্পানির ডিসিশনের উপর। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ক্রেডিট লিমিট, এবং যদি আটকায় দেয় তাহলে ক্রেডিট লিমিটটা আনলক করার পলিসিটা কী হবে, এই পলিসিটাও আমাকে একটা নির্দিষ্ট গাইডেন্স আপনার যে যখনই ওটিসি প্রসেস ইমপ্লিমেন্টেশন করবেন, তখন ওটিসি প্রসেসের মধ্যে আপনাকে এই গাইডলাইন্সটা অবশ্যই আনতে হবে। ঠিক আছে? সো গাইডলাইনটা আনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ হচ্ছে যে আপনি এই প্রসেসগুলোকে আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। সো আর এই অর্ডার ম্যানেজমেন্টের পার্টটাতে আপনাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অর্ডারটা প্লেস করার জন্য আপনাকে আরও কিছু প্যারামিটার দেখতে হবে। এটার অর্ডারের টাইপটা কী, অর্ডার টাইপ ভেরি ইম্পর্টেন্ট, যে কী ধরনের অর্ডার টাইপ, এটা ক্যাশ অর ক্রেডিট বা স্পেশাল ক্রেডিট হইতে পারে। এবং আরেকটা হচ্ছে যে এইটার কোনো ডিসকাউন্ট পলিসি আছে কি না, এক্সিস্টিং। সো ডিসকাউন্ট পলিসি যদি এক্সিস্টিং থাকে, তাহলে ওই ডিসকাউন্ট পলিসি আপনাকে অর্ডারের সময় ইমপ্লিমেন্ট করতে হবে বা এক্সিকিউশন করতে হবে। তো এই পার্টটাও আমাকে খেয়াল রাখতে হবে, যে এক্সিকিউশন করার জন্য তাকে আমাকে, এবং এই অর্ডারটা প্লেস করার পর অ্যাপ্রুভাল প্রসেস আছে কি না। অ্যাপ্রুভাল প্রসেস যদি আপনার এক্সিস্টিং অর্গানাইজেশনে থাকে, তাহলে অ্যাপ্রুভাল প্রসেসটাও আপনাকে এখানে ইনকর্পোরেট করতে হবে। ঠিক আছে? এখন মনে করেন আপনার অ্যাপ্রুভালটা হয়ে গেল, প্লেস করলেন অর্ডার। এখন অর্ডার প্লেস করার সাথে সাথেই আপনার এটা কোথায় আসলো, মনে করেন আপনার ওয়্যার হাউসে আসতে পারে, অথবা আপনার হেড অফিসে আসতে পারে। সো এইটা বেসড অন কোম্পানি পলিসি, যে কোনো কোনো কাস্টমারের ক্ষেত্রে হেড অফিসে আসবে, কোনো কোনো কাস্টমারের ক্ষেত্রে ওয়্যার হাউসে আসবে, কোনো কাস্টমারের বেসড অন ওয়্যার হাউসের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আসবে। সো যে লোকেশনে যখন আসবে, তখন সে কী করবে, অর্ডারটাকে সে ফুলফিল করবে না, অথবা সে অ্যাভেলেবিলিটি চেক করবে, অ্যাভেলেবিলিটি চেক করবে কি কি স্টক এবং তার ক্রেডিট লিমিট। এই ক্রেডিট লিমিট, এই পার্টগুলো সে অ্যাভেলেবিলিটি চেক করবে। অ্যাভেলেবিলিটি চেক করার পর সে এইটাকে অর্ডারটাকে সে কী করবে, এই অর্ডারটাকে পিক করার পর এটাকে শিপ করবে
এখন অর্ডারটা পিক এবং শিপ কি জিনিস, যে আমি অর্ডারটা কোন কোন ব্যাচ থেকে বা কিসের থেকে নিব। শিপ মানে হচ্ছে যে আমি এখন এটাকে গাড়িতে লোড দিব, যেইটাকে আমরা বলি হচ্ছে ডেলিভারি চালান। ডেলিভারি চালান, ডেলিভারি চালান, আবার কোথাও বলা হয় ডেলিভারি নোট, কেউ বলতে পারে হচ্ছে যে ডেলিভারি কেউ বলতে পারে ডেলিভারি ডেলিভারি ডকুমেন্ট। সো এটা বেসড অন আপনার অর্গানাইজেশনের এক্সিস্টিং প্রসেস। সো স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে ডেলিভারি নোট বা অথবা ডেলিভারি ডকুমেন্ট। সো এই জিনিসটা আমাকে খেয়াল করে রাখতে হবে যে আসলে এটা কী জিনিস। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমাদের যে পার্টটাতে খেয়াল করতে হবে যে হলো আপনার একটু লাইভটা চেক করি। সো এরপর আমাদের যে পার্টটাতে খেয়াল করতে হবে হচ্ছে যে হলো আমার যে পার্টটাতে সবচেয়ে বেশি আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই ডেলিভারি নোট। এইবার দেখি আমাদের একটু ব্যাকে আসি। এই অর্ডার যখন আমি প্লেস করছিলাম তখন আসলে কোনো অ্যাকাউন্টিংয়ের কোনো নো ইনভলভ ছিল, নো অ্যাকাউন্টিং, নো অ্যাকাউন্টিং, নো জিএল ইম্প্যাক্ট, রাইট? সো এখানে আসলে কোনো অ্যাকাউন্টিং এবং জিএল ইম্প্যাক্টের কোনো ডিসকাশন ছিল না, এবং এখানে কোনো আমরা অ্যাকাউন্টিং বা এবং কোনো জিএল এর কোনো ইন্টিগ্রেশন বা কোনো কিছু আমরা এখানে পাবো না। সো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না যে জিএল বা কোনো কিছু অ্যাকাউন্টের ইন্টিগ্রেশন কোনো কিছু লাগবে না, ঠিক আছে? সো সো এখানে হচ্ছে যে আমাদের আর একটা পার্ট হচ্ছে যে আমাদের এবার ডেলিভারি ডকুমেন্টের মধ্যে আসলে ডেলিভারি ডকুমেন্টের মধ্যে যখন ডেলিভারি আপনার মনে করেন অর্ডারটা রেডি এবং আপনার যে যে বেসড অন অনুযায়ী অর্ডারটা রেডি হলো, অর্ডারটা রেডি হয়ে যাওয়ার পর আপনার যে কাজ করবে অর্ডারটা হয়ে যাওয়ার পর এইখানে আপনার কয়টা জায়গাটায় ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটা যদি আমি দেখি, ইম্প্যাক্টটা দেখি, এইটা প্রথম একটা ইম্প্যাক্ট আছে স্টক, তারপরে অ্যাকাউন্টিংয়ে। সো এখানে অ্যাকাউন্টিং অথবা জিএল পোস্টিং এই দুইটা জিনিস কিন্তু আপনাকে হতে হবে। সো অর্ডার যখন অর্ডার প্লেস করলেন তখন কিন্তু কোনো অ্যাকাউন্টিংয়ে ইম্প্যাক্ট নেই, এবং যখনই আপনি ডেলিভারি করবেন, ডেলিভারি ডকুমেন্টটা ইস্যু করবেন বেসড অন ওই অর্ডারের এগেনস্টে, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টিং হতে হবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি, অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো স্টেপ বা অনেকগুলো ধাপ আছে। এখন এই অর্ডার ম্যানেজমেন্টের আপনার কয়টা পার্টের ধাপ আছে। তো এখন আমরা বলতেছিলাম যে এখানে দেখেন আমরা যখনই অর্ডারটা ওয়্যার হাউসে আসলো বা আপনার কোম্পানিতে আসলো তখন আপনার অ্যাভেলেবিলিটি কী চেক করতেছে, স্টক এবং ক্রেডিট লিমিট। তখন এই স্টক লিমিট ক্রেডিট লিমিট যখন আমি তাকে কনফার্ম অর্ডারটা দিলাম বা ডেলিভারি ডকুমেন্টটা ইস্যু করলাম, এবং তাকে অবশ্যই আমাকে ক্রেডিট লিমিটের উপর একটা ইম্প্যাক্ট আছে, এবং আমি এখানে আর একটা ইম্প্যাক্ট দেখি ক্রেডিট লিমিটের উপর। কারণ ক্রেডিট লিমিট যখনই আমি এটা ক্রেডিটে দিব তখন অবশ্যই আমার ক্রেডিট লিমিটের উপর ইম্প্যাক্ট পড়বে, ক্রেডিট লিমিটের উপর ইম্প্যাক্ট পড়বে। তো ক্রেডিট লিমিটের উপর আমার যে ইম্প্যাক্ট আছে, এখন একটু আমরা ডিটেলস ডিসকাশন করি যে স্টকে কী হওয়া উচিত। স্টকে আসলে মাইনাস হওয়া উচিত, কারণ সাপোজ আপনার স্টকে 10টা ছিল, যদি বাংলা কথা বলি, এখন 5টা সেল করলেন, তাহলে আপনার স্টকে থাকা উচিত 5টা। বাট এটা সহজ কথাবার্তা, কিন্তু আমরা যদি ডিটেলস দেখি অ্যাকাউন্টিংয়ে আসলে কী হওয়া উচিত ছিল। আপনার যে প্রোডাক্টের জিএল, প্রোডাক্টের ইনভেন্টরি অ্যাকাউন্ট, একটু ডিটেলস দেখি আমাদের যে ইনভেন্টরি অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাকাউন্ট, এই ইনভেন্টরি অ্যাকাউন্টটাকে আপনার কমে গেছে। আপনার কি এক্সপেন্স হয়েছে, সিওজিএস, তাই না? এই সিওজিএস কি হয়েছে, আপনার ডেবিট হয়ে গেছে। সো আপনি মনে করেন আপনার ডেলিভারি আইটেমের কস্ট হচ্ছে যে ডেবিট অংশ কস্ট হচ্ছে যে 100 টাকা, আর ইনভেন্টরি 100 টাকা আপনার কি হয়েছে, ক্রেডিট হয়ে গেছে। ইনভেন্টরি 100 টাকা ক্রেডিট হয়ে গেছে।
তো এই পার্টটাতে কমন একটা অ্যাকাউন্টিং, যে আমার 100 টাকা ইনভেন্টরি ক্রেডিট রয়েছে। সিওজিএস কি? কস্ট অফ গুডস সোল। এখন এই কস্ট অফ গুডস সোল আপনি সাপোজ এখানে একটা বড় ফান্ডা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে, নর্মালি আমরা অন্য অর্গানাইজেশন এগুলো কিন্তু এইটা ওইভাবে দেখি না, যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে যে জিনিসগুলো নিয়ে আপনাকে মূলত মানে প্যারা পাইতে হবে, হ্যাঁ, সেই পার্টটাগুলো নিয়ে একটু দেখি যে আপনার কোন পার্টটা নিয়ে মূলত যে প্যারা পাইতে হবে। এই সিওজিএস যে ডেবিট হলো, এই সিওজিএস কিন্তু মান্থ এন্ডের পরে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে, কারণ এই সিওজিএস কিন্তু আগের মাসের মান্থ ক্লোজিংয়ে সিওজিএস, হ্যাঁ, কারণ কারেন্ট সিওজিএস নিয়ে কিন্তু আমরা ডিসকাস করতেছি না। কারণ কি, এখন যে প্রোডাক্ট রেগুলার প্রোডাকশান হচ্ছে সেটা তো প্রোডাকশান কস্ট চেঞ্জ হচ্ছে, কারণ আমি একটা স্ট্যান্ডার্ড কস্ট ধরে আমি প্রোডাকশান করতেছি, কিন্তু আমি সেল করতেছি আগের প্রাইসে। তো এইটা যখন মান্থ ক্লোজিং হবে তখন আমার ইনভেন্টরি কস্ট সিওজিএসটা মিলতে হবে। তো সিওজিএস মিলার একটা আইটেমের ক্ষেত্রে, আইটেমের যে সিওজিএস ঠিক আছে, একটা বাংলা পদ্ধতি বলি, সিওজিএস ইকুয়াল টু, আমি যদি বলি ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। বাট এই কন্ডিশনটা কিন্তু নর্মাল অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল, এটা কিন্তু সব জায়গায় প্রোডাকশন ইন্ডাস্ট্রির জন্য আপনাকে অবশ্যই ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে হবে, ভেরিয়েন্স অবশ্যই আসবে। এখন এটা আইডিয়াল ভেরিয়েন্স হতে পারে, ক্যাপাসিটি ভেরিয়েন্স হতে পারে, ইনভেন্টরি ভেরিয়েন্স, তো এই ভেরিয়েন্সগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাশন, বা ওভারহেড ভেরিয়েন্স হতে পারে, সেই ভেরিয়েন্সগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করবো, যেটা প্রোডাকশনের পার্ট। আজকে ওটিসিতে আসলে এই জিনিসটা জানার দরকার, শুধু এই অ্যাকাউন্টিংয়ের ট্রিটমেন্টটা জানলেই আপনাদের ইনশাল্লাহ হবে। এখন দেখেন, এই ডেলিভারির সময় আমি তো সিম্পল একটা অ্যাকাউন্টিংয়ের কথা বললাম আপনাকে, যে ভাই আপনি তো সিওজিএসকে ডেবিট হয়ে যাবে অটোমেটিক্যালি, ইনভেন্টরি কমে যাবে, আর ইনভেন্টরি কমলো, এখন আবার ক্রেডিট এবং সাথে সাথে কী হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেডিট লিমিটও কমবে, তাই না? ক্রেডিট লিমিট উইল বি রিডিউস বেসড অন অর্ডার টাইপ, রাইট? অর্ডার টাইপের উপর ক্রেডিট লিমিট উইল বি কমবে। এখন এটা যদি ক্রেডিট লিমিট যদি ক্রেডিট হয় তাহলে অবশ্যই কমবে, বা স্পেশাল ক্রেডিট হলে অবশ্যই কমবে। কিন্তু ভাই এখানে যদি আপনার অর্গানাইজেশনের পলিসি এরকম হয় যে আমার শিপিং কস্ট ক্যালকুলেশন করতে হবে, এখন শিপিং কস্ট ইজ এ পলিসিতে শিপিং কস্ট হচ্ছে অনেক ধরনের হতে পারে। শিপিং কস্ট হচ্ছে যে আপনি এইভাবে বলতে পারেন যে আমার আইটেমের কোয়ান্টিটি, আইটেমের যত কোয়ান্টিটি, কোন আইটেমের কত কোয়ান্টিটিতে কত পার্সেন্ট, মনে করেন একটা আইটেমে 1 টাকা করে দিব এক কোয়ান্টিটিতে, এই লোকেশনের জন্য এতটুকু দিব। সো এই ধরনের ফ্যাক্টর ক্যালকুলেশন করেও কিন্তু আপনি ইনভেন্টরি কস্ট বেরতে, মনে করেন একটা অর্ডারে বা ডেলিভারি ডিওতে, একটা ডিও মানে আমরা প্রথমে বলি এসও মানে সেলস অর্ডার, তারপরে হচ্ছে ডিও, তারপরে হচ্ছে যে ইনভয়েস, ঠিক আছে? সো এই পার্টটাতে আমরা যেটা ডেলিভারি ডকুমেন্ট ডিওতে বলতেছি, ডিওতে মনে করেন যে আপনার ডিওতে ছিল হলো দুইটা লাইন আইটেম, মানে কি দুইটা আইটেমের অর্ডার ছিল, মনে করেন দুইটা লাইন আইটেমস। এখন দুইটা লাইন আইটেমের একটা আইটেম, মনে করেন আইটেম 1-এ ছিল হচ্ছে যে আপনার 100 পিস, আর আইটেম 2-তে ছিল হচ্ছে যে আপনার 20 পিস। এখন এই 10 পিস আর 20 পিসের যদি একটু ক্যালকুলেশন দেখি, আপনার পলিসি আছে যে কাস্টমার এ, এখন মনে করেন একটা কাস্টমার এ এইটা আসলে যে ক্যালকুলেশন হবে, যে এই কাস্টমার এটার ক্যালকুলেশন হবে কি, যে ভাই এই কাস্টমার ডিস্টেন্স এইরকম, সো একে আমি পার কোয়ান্টিটিতে দেব হচ্ছে 50 পয়সা ইন্টু তার আমার ওয়্যার হাউস থেকে যতটুকু কিলোমিটার, পার কিলোমিটার এত 50 কিলোমিটার, তাহলে টোটাল লাইন আইটেমের যে শিপিং কস্ট
সেম অ্যাজ এইটা, এই আইটেমের জন্য আমি দিব মনে করেন যে হলো 60 পয়সা, এইটার ডিস্টেন্স অলমোস্ট সেম হবে। তো এই টোটাল যে শিপিং কস্ট যে দুইটা দাঁড়াইলো, এই শিপিং কস্ট যে আমি ক্যালকুলেশন করলাম, এই শিপিং কস্ট যে ক্যালকুলেশন করলাম এইটা অনুযায়ী হতে পারে। অথবা আমি প্রতিটা কাস্টমারের প্রোফাইলে সেট করে দিব যে তুমি এত টাকার উপরে অর্ডার দিলে এত শিপিং কস্ট পাবা, এত টাকার উপর অর্ডার দিলে এত শিপিং কস্ট পাবা। সো আপনার পলিসি কিন্তু 2-3 রকম হতে পারে, যে ফিক্সড শিপিং কস্ট বেসড অন অর্ডার ভ্যালুর উপর ক্যালকুলেশন, বেসড অন হচ্ছে যে আপনার কোয়ান্টিটি, বেসড অন রেট, বেসড অন হচ্ছে ডিস্টেন্স। সো আসলে আপনার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার শিপিং কস্ট কি হবে। আপনি যদি শিপিং কস্ট যে এরকম করেন যে আপনার তিনটা নর্মালি আমরা নর্মাল অর্গানাইজেশনে দেখি, তো শিপিং কস্ট আসলে যদি আমরা একটু শিপিং কস্ট দেখি, শিপিং কস্ট কি কয়টা যদি দেখি আমরা, একটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে ফিক্সড, যে ভাই আমি ফিক্সড কস্ট, যে ভাই আমি আপনারে এত দিব। অথবা হচ্ছে যে বেসড অন অর্ডার ভ্যালুর উপর আপনার একটা রেট ডিফাইন অর্ডার ভ্যালুর উপর। অথবা হচ্ছে যে বেসড অন অর্ডার কোয়ান্টিটি ইনটু রেট ইনটু warehouse distance to customer লোকেশন বাইক, এটা কিলোমিটারে। সো এইরকম ক্যালকুলেশন করেও আপনি এই ধরনের আপনারা কি করতে পারি, শিপিং কস্ট হইতে পারে। তাহলে আমরা শিপিং কস্ট ক্যালকুলেশন কিন্তু নর্মালি আমি 3 ধরনের দেখে আসছি, আরও 3-4 রকম হতে পারে। সো 3 ধরনের শিপিং কস্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এই অ্যাপ্লাইয়ের পর কিন্তু অ্যাকাউন্টিং করতে হবে, কারণ শিপিং কস্ট আপনি যখন দিচ্ছেন তখন অবশ্যই আপনার শিপ হচ্ছে। তো এই শিপিং কস্ট যে আপনি দিচ্ছেন, তো এই শিপিং কস্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাকাউন্টিং করতে হবে। তো আমরা এইখানে যে অ্যাকাউন্টিং করতেছিলাম যে সিওজিএস, এইখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আর একটা অ্যাকাউন্টিং হবে। কীরকম? ক্যাশ অথবা পেয়েবল, আর আপনার যে ডেলিভারি এক্সপেন্স শিপিং এক্সপেন্স জিএলই থাকুক, সেইটা হলো ডেবিট। সাপোজ হচ্ছে মনে করেন 5 টাকা, আর এইটা হচ্ছে যে পেয়েবল। এখন আমি এখানে পেয়েবল লিখলাম কেন, এইটা একটু জাস্ট আপনাকে একটু জানাবো। এইটা হলো 5 টাকা। এখন দেখেন এই অ্যাকাউন্টিংটা হবে কারণ আপনার ডেলিভারি এক্সপেন্স হচ্ছে একটা, বা শিপিং এক্সপেন্স হচ্ছে, এই এক্সপেন্সটা আপনার পার্টিকুলার একটা অ্যামাউন্ট এবং পেয়েবল। সাপোজ আপনার কোনো অর্গানাইজেশনে এরকম হইতে পারে আপনি সরাসরি যখনই ডেলিভারি করেন তখনই টাকা দেন না, কিন্তু সাপোজ এটা হলো পেয়েবল হয়, সেটা ফর এক্সাম্পল আপনার অনলাইন ডেলিভারির ক্ষেত্রে হয় এবং আপনার ফুড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য হয়। যে কোনো পার্টিকুলার কোম্পানি আপনাকে এইটা ডেলিভার করে, ঠিক আছে, এটা ডেলিভার করে। সো এই ডেলিভার করার ক্ষেত্রে পেয়েবল যদি হয়, ক্যাশ হয় ক্যাশে দিয়ে দিব, আর যদি পেয়েবল হয় আমার যে সাপ্লায়ার মনে করেন এবিসি মোটর লিমিটেডের ক্রেডিট লিমিট হচ্ছে লিমিটেড 500 টাকা, 5 টাকা তার ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এইবার পেয়েবল থেকে তাকে আমি পেমেন্ট করে দিব পরবর্তীতে। তাহলে এই ডেলিভারির সময় অ্যাকাউন্টিং কিন্তু নর্মালি দুইটা হয়। যদি ডেলিভারি কস্ট যদি ইনভলভ থাকে তাহলে আপনাকে নিচের অ্যাকাউন্টিংটা অবশ্যই আপনাকে করতে হবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তাহলে আমরা ডেলিভারি ম্যানেজমেন্টের পার্টটা বুঝলাম, আশা করা যায় বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ইনভয়েস ক্রিয়েশনে। ইনভয়েসের জন্য আমাকে যে পার্টটা নিয়ে ডিসকাশন করতে হবে, ইনভয়েসটা হচ্ছে যে এরকম। প্রথমে আমাদের মূল লাইফ সাইকেল কি, অর্ডার, সেলস অর্ডার, ডিও, ইনভয়েস, তাই না। সো
আমাদের অলরেডি আমরা দুইটা পার্ট সেলস অর্ডার প্লেসটা কমপ্লিট করলাম, ডেলিভারিটা কমপ্লিট করলাম। সো এই পার্টটা আমাদের ডান, তাই না? এখন ইনভয়েসে আসলে কি হয়? ইনভয়েসড হয় হলো ইনভয়েস বেসড অন ডিও, বেসড অন ডিও মানে ডেলিভারি ডকুমেন্ট, অর চালান। ঠিক আছে, অর্গানাইজেশন আপনাকে আসলে কি নামে ডাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এই নামটা ডাকবো আমরা। এখন দেখেন, আমার ইনভয়েস প্রাইস একরকম, আর এখানে আমার সিওজিএস ইনভেন্টরি প্রাইস একরকম ছিল এই 10টা আইটেমের জন্য। এখন আমাকে যে অ্যাকাউন্টিংটা অটোমেটিক্যালি হবে সেলস হলে কাস্টমারের যে অ্যাকাউন্ট, কাস্টমারের জিএল যেটা কাস্টমারের যে অ্যাকাউন্ট সেটা আমার রিসিভেবলস। সো রিসিভেবলস মনে করেন আমার ইনভেন্টরি কস্ট ছিল কত টাকা? ইনভেন্টরি কস্ট ছিল 100 টাকা। সো আমার সেলস মনে করেন যে আমার 150 টাকা সেলস। রিসিভেবল একদম ডিরেক্ট ডেবিট 100 টাকা। এখন আপনার সেলস অথবা রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট, $100 এটা আপনার ক্রেডিটে হয়ে গেল। সো সেলস এবং কাস্টমার অ্যাকাউন্ট এটা ডেবিট হয়ে গেল। এখন এটা যে একটা কমন আপনার এক্সাম্পল, কমন একটা এক্সাম্পল, কিন্তু ইস্যুটা হচ্ছে যে এইখানে যে আপনার যদি এইখানে ইয়া থাকে যে কমন কি কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট 150 টাকা, সেলস অ্যাকাউন্ট ইজ এ ক্রেডিট 150 টাকা, কিন্তু যদি ডিসকাউন্ট ইজ অ্যাপ্লাই থাকে, ডিসকাউন্ট যদি অ্যাপ্লাই থাকে, যদি ডিসকাউন্ট অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ডিসকাউন্ট তো অবশ্যই অ্যাপ্লাই হবে। তো আমার তখন কি হয়ে যাবে? মনে করেন ডিসকাউন্ট আমি ক্যালকুলেশন হতে পারে, ডিসকাউন্ট বেসড অন কি হতে পারে? বেসড অন ফিক্সড হতে পারে। সেম আবার বলি ফিক্সড হতে পারে। বেসড অন ভ্যালু অর কোয়ান্টিটি হতে পারে, ঠিক আছে? এই ধরনের হতে পারে, বা টার্গেটের উপর হতে পারে, ঠিক আছে? সো এই ধরনের যখন ডিসকাউন্ট হলো, মনে করেন আমি ডিসকাউন্ট ক্যালকুলেশন আসলো যে আমার 5 টাকা বা 10 টাকা, ডিসকাউন্ট 10 টাকা, তাহলে ডিসকাউন্ট কাস্টমার পাইলো, তাহলে কাস্টমার অ্যাকাউন্ট কত? কাস্টমার যে অ্যাকাউন্ট এটা ডেবিট 90 টাকা, সে তো আর, কারণ তার গ্র্যান্ড টোটাল তো 10 টাকা ডিসকাউন্ট পাইছে, সরি 140 টাকা, তাহলে আমার ডিসকাউন্ট ডেবিট 10 টাকা, আর সেলস $150, ঠিক আছে? সো আমরা এই অ্যাকাউন্টিংটা আশা করি বুঝতে পারছি। এইটুকুই বোঝা গেল। আমরা এই পার্টটুক বুঝতে পারছি। এই পার্টটা কি বোঝা গেল? আচ্ছা, এরপর আপনার ভিতরে ভ্যাট ট্যাক্স থাকতে পারে, সেটাও কিন্তু আপনাকে অ্যাকাউন্টিং করে এখানে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এরপর ওটিসি সাইকেলে পেমেন্ট পার্টটাতে আমার ইনভয়েস রেডি, ইনভয়েস হয়ে গেল, কাস্টমার পেমেন্ট করবে। তাহলে পেমেন্ট করলে অ্যাকাউন্ট কী হওয়া উচিত ছিল? কী হবে? আমার কোম্পানির ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট কী হবে? ডেবিট হবে, আর কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট। সো
মনে করেন 140 টাকা ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট হচ্ছে 140 টাকা। তাহলে আমার যদি যখন টাকাটা সে আমাকে পরিশোধ করলো, তখন সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টিংটা এইটা হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সেলস কিন্তু আমার 10 টাকা কমে যাবে, কিন্তু বাট আমি সেলসের রেভিনিউতে 150 টাকা দিলাম কি জন্যে? কারণ দেখেন, ডেবিট আর সেলস ডিসকাউন্ট ইজ এ সেম গ্রুপ ইজ এ রেভিনিউতে। সেম একটা ডেবিট অংশ, একটা ক্রেডিট অংশ, একটা ডেবিট অংশ আর একটা ক্রেডিট অংশ। কারণ এই কারণের জন্য ডিসকাউন্ট 10 টাকা এবং সেলস অ্যাকাউন্ট 150 টাকা। যখন এটা সেম গ্রুপে মাইনাস করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে অটোমেটিক্যালি সে কিন্তু এখানে 140 টাকায় তার সেলস হিসেবে কাউন্ট হবে, আর এটা ট্রেড ডিসকাউন্ট হিসেবে কাউন্ট হবে 10 টাকা। রেভিনিউতে যখন ইন্ডিভিজুয়াল রেভিনিউ অ্যাকাউন্ট দেখব, তাহলে আমি কিন্তু 150 টাকায় দেখব। এই গ্রস যখন দেখব আমার টোটাল, তখন আমি দেখব যে এটা 140 টাকায়। তাহলে হচ্ছে যে আমাদের এখানে পেমেন্ট পার্টটাও আমরা দেখলাম যে আসলে পেমেন্টের অ্যাকাউন্টিংটা কীরকম হয়, পেমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, পেমেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্টটাও আমরা দেখলাম। এখন আমার কথা হচ্ছে যে এই পার্টটা খুবই জেনারেল। আমি একটা কথা বলতেছি, কী কী জিনিস চেক করব, কী কী জিনিস আন্ডারস্ট্যান্ডিং করব, এই পার্টটা সবই ঠিক আছে। এখন আমাদের যে পার্টটাতে আর একটা জিনিস ডিসকাশন করতে হবে, সেটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনি যখন একটা গুডস, ক্রেডিট নোট অথবা কেউ বলে ভাই সেলস রিটার্ন, হ্যাঁ, সেলস রিটার্ন, এই সেলস রিটার্ন এবং ক্রেডিট নোটটা হচ্ছে যে মনে করেন দুই রকম হইতে পারে। দুই রকম কি হইতে পারে এইটা একটু খেয়াল করেন, যে আপনার একটা কাস্টমার এই আইটেম নিছে, এখন সে দুইটা সবগুলোই অল আইটেম ফেরত দিতে পারে। কেস কি, অল আইটেম দিতে পারে, অথবা যে কোনো একটা সিঙ্গেল আইটেম ফেরত দিতে পারে, অথবা পার্ট আইটেম রিটার্ন দিতে পারে। পার্ট আইটেম মনে করেন একটা আইটেমের 10টা নিয়েছিল 5টা, মানে 5টা খারাপ বা 5টাতে কোনো ইস্যু আসছে, কোয়ালিটি ইস্যু আসছে বা এই ধরনের, তখন সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাকাউন্টিংয়ের ট্রিটমেন্টটাও ওইভাবে করতে হবে। অ্যাকাউন্টিংয়ের ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন, এখানে একটা বিষয়। প্রথম হচ্ছে কাস্টমারের দিক থেকে, এটা কাস্টমার এন্ড ইনফরমেশান। এইবার আপনার এন্ডের ইনফরমেশান, যে মনে করেন পার ডেলিভারি দিল একটা, অথবা সিঙ্গেল আইটেম একটা ডেলিভারি দিল, সেটা দুই রকম হইতে পারে। এটা আসলে আর ইউজই করা যাবে না, মানে এটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে কি আপনার ইনভেন্টরির সাথে কি এটা অ্যাডজাস্টেবল হবে? তাহলে আপনি যখন ক্রেডিট নোট করবেন, ইনভেন্টরি অ্যাকাউন্ট অবশ্যই রাইট অফ অ্যাকাউন্ট হইতে হবে। আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশন বাড়বে না, কারণ এটা রাইট অফ অ্যাকাউন্টে এটা অবশ্যই ইনক্লুডেড হইতে হবে, রাইট অফ অ্যাকাউন্টে। যদি এটা ব্যাস হয় যে না আমার ইনভেন্টরিতে ঢুকবে, তখন অবশ্যই ইনভেন্টরি সিলেক্ট করতে হবে। তাহলে আপনার এই যে ডেলিভারির সময় আমি যে অ্যাকাউন্টিংটা করছিলাম, এইটা পুরোটাই আবার রিভার্স এন্ট্রি হবে। এখন কথা হচ্ছে যে ভাই, এই যে এইটা কি রিভার্স এন্ট্রি হবে? এক্সপেন্স কি রিভার্স এন্ট্রি হবে? এটা বেসড অন কোম্পানি পলিসি। আপনি যে এক্সপেন্স একবার করে ফেলাইছেন, সেটা তো আর রিভার্স এন্ট্রি হওয়ার কিছু না, কারণ কাস্টমার এটা দিয়ে গেছে। ঠিক আছে, শুধু আমার এই পার্টটাতে রিভার্স এন্ট্রি হইতে হবে। ঠিক আছে, এইটা রিভার্স এন্ট্রি হবে যদি আপনার এটা রিভার্স এন্ট্রি হবে, এবং সেলসের পার্টটাও রিভার্স এন্ট্রি হবে। যদি সেলসের ডিসকাউন্ট রিলেটেড হয়, সেটাও আমাকে রিভার্স এন্ট্রি হইতে হবে। ঠিক আছে, এইবার পুরোটা কি রিভার্স এন্ট্রি হবে? রিভার্স অবশ্যই না। আমি যে পরিমাণ পার্টলি ডেলিভারি দিছে সেইটুক রিভার্স এন্ট্রি হবে, আদারওয়াইজ পুরোটাই রিভার্স এন্ট্রি হবে না। এখন যদি কোনো একটা আইটেম আপনার ইনভেন্টরিতে পুরোপুরি কাজ হয় না, তখন এইখানে কিন্তু রিভার্স এন্ট্রিটার চিত্রটা একটু চেঞ্জ হবে। এখানে কিন্তু ইনভেন্টরি অ্যাকাউন্ট না হয়ে সিওজিএস, ঠিক আছে, ইনভেন্টরি অ্যাকাউন্ট না হয়ে এখানে রাইট অফ অ্যাকাউন্ট হবে বা ড্যামেজ অ্যাকাউন্ট হতে পারে। এখানে অনেক ধরনের টাইপ আপনার কোম্পানির পলিসি অনুযায়ী অ্যাড করতে পারে। রাইট আপ হইতে পারে, পার্সোনাল কোনো পলিটিক্যাল কোনো ইস্যু হয়েছে, ইনজাস্টিস হয়েছে, বা প্রোডাক্ট কোয়ালিটির কারণের জন্য। সো এই ধরনের কস্ট ইনকার করে যদি আলাদা আলাদা জেলে রাখতে চান, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এইখানে জেল মেনশন করে দিতে পারেন রিটার্নের ক্ষেত্রে। ঠিক আছে,
তাহলে আমরা এই পার্টটাতে ক্রেডিট নোটের পার্টটা দেখলাম যে সেলস ক্রেডিট নোট পার্টটা কিভাবে করা হয়, ঠিক আছে, ক্রেডিট নোট পার্টটা কিভাবে করা হয়। এখন আমরা এটা পেমেন্ট পর্যন্ত দেখলাম। সো এখন আমরা যদি ফাইনালি দেখি যে ভাই পুরো একটা সেলস অর্ডারের প্রসেস কি, এসও সেলস অর্ডার, ডেলিভারি, ইনভয়েস এবং পেমেন্ট, তাই না? এরপর এবং যদি ইফ ক্রেডিট নোট যদি রিকোয়ার্ড হয়, ইফ ক্রেডিট নোট রিকোয়ার্ড দেন রিলেশনশিপ উইথ কিসের সাথে সাথে, এটা ডিওর সাথে রিলেশন আছে এবং ইনভয়েসের সাথে রিলেশন আছে, তাই না? এইবার মজার একটা কথা বলি ভাই, যেটা আমি বলি না এতক্ষণ ধরে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইম্প্যাক্ট উইথ ক্রেডিট লিমিট, কারণ আপনাকে ক্রেডিট লিমিটটা ইনক্রিজ করতে হবে না, কারণ একটা আইটেম ফেরত নিলে তো যে তার ক্রেডিট লিমিটটা আপনি ব্লক করছিলেন সেই ক্রেডিট লিমিটটা অবশ্যই তাকে তার অ্যাকাউন্টে আবার যোগ করে দিতে হবে, ঠিক আছে? তো এই প্রসেসগুলো আমাদের একটু টেক কেয়ারলি হ্যান্ডেল করতে হবে। এখন আমরা কিন্তু আপনাকে নর্মাল অর্গানাইজেশন একটা ফ্লোতে কথা বললাম, কিন্তু এইখানে একটা চ্যালেঞ্জেস আসে। কি চ্যালেঞ্জেস আসে? আপনি যখন ডেলিভারি বা শিপিং কস্ট ইনকার করলেন, এই শিপিং কস্ট কীরকম হয়, কয় রকম হয়? ডাইরেক্ট একটা আছে ফ্রেড আউট, ফ্রেডিং হচ্ছে যে সরাসরি ইনভেন্টরিবল কস্ট, ফ্রেড আউট হচ্ছে সেলিং কস্ট। সো এই পার্টটাতে আমরা আসলে ডিটেলস ইনভেন্টরি ম্যানেজমেন্টে ডিসকাশন করব। তো যে পার্টটা নিয়ে মেন ডিসকাশন করা উচিত সেটা হচ্ছে যে এই যে আমার তাকে ডিসকাউন্ট দিই বা এই এক্সপেন্স কস্টটা কিন্তু কস্ট সেন্টার ওয়াইজ অ্যালোকেশন হতে পারে। বড় কোম্পানিগুলো সেলস এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারা এই পার্টগুলোকে কিন্তু তারা কী হিসাবে ডিসকাশন করতে চায়, তারা এইটাকে কস্ট সেন্টার বা প্রফিট সেন্টার হিসেবে, কারণ একটা প্রোডাক্টের কী পরিমাণ কস্ট ইনকার হয় তার যদি প্রফিট বের করতে চাই তাহলে আমার এই অ্যাকাউন্টের একটা জায়গাটায় ট্যাগ করতে হবে এইটার কস্ট সেন্টার কি, এইটা কোন কস্ট সেন্টারের এগেনস্টে আসতেছে, এটা কোন কস্ট সেন্টারের এগেনস্টে আসতেছে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু অ্যালাইন করতে হবে যখন আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? আর এই যে কস্টগুলো, এক্সপেন্স কস্টগুলো, এইটাও কিন্তু ডিফারেন্ট হইতে পারে বেসড অন প্রোডাক্টের গ্রুপ অনুযায়ী। কোনো প্রোডাক্টের জিএল একরকম, আর এক প্রোডাক্টের জিএল একরকম, কারণ আমি প্রোডাক্টের গ্রুপ ধরে ধরে জিএল এবং কস্ট সেন্টারগুলোকে এই জিএল পোস্টিং এগেনস্টে আমি অ্যালোকেশন করব। ঠিক কিনা? তাহলে আমি একটু আবার রিক্যাপ করি আমাদের সেশনগুলোকে। আমরা অর্ডার ম্যানেজমেন্টের লাইফ সাইকেলে ডিসকাস করতেছিলাম। অর্ডার ম্যানেজমেন্টের অর্গানাইজেশন আসলে 4টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে এআর ম্যানেজমেন্ট যেটা অ্যাকাউন্টসের, একটা কমপ্লেন ম্যানেজমেন্ট। আপনার অর্ডারটা আসার পর কোয়ালিটি মেজার, কেন ফেরত আসছে, এই ধরনের পার্টগুলোতে কমপ্লেন ম্যানেজমেন্ট একটা পার্ট ভূমিকা পালন করে। অর্ডার ম্যানেজমেন্টের যে পার্টটা, অর্ডার প্লেস করা হয় বেসড অন কোম্পানি পলিসি। আপনার যদি ইনডাইরেক্ট কাস্টমার হয় এক ধরনের এবং ডাইরেক্ট কাস্টমার হলে আর এক ধরনের অর্ডার ম্যানেজমেন্ট পলিসি আপনার কাছে অ্যাডপ্ট হবে। আর একটা হচ্ছে স্টক অ্যাভেলেবিলিটি এবং ফোরকাস্ট। আপনার অর্ডারটা যদি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা আপনার অর্গানাইজেশনের কেউ যদি নিতে চায় তার কাছে অবশ্যই স্টক অ্যাভেলেবিলিটি এবং ফোরকাস্ট প্রোডাকশন অ্যাভেলেবিলিটি থাকতে হবে। কারণ অনেক সময় হয় কি, আপনার স্টক এখন অ্যাভেলেবিলিটি নাই, কিন্তু অর্ডারের ডেটটা, ডেলিভারি ডেটটা 5 দিন পরে, ওই সময় আপনার ফোরকাস্ট আছে যে আপনার অর্ডারটা এবং স্টকটা অ্যাভেলেবেল হবে, তাহলে আপনি অবশ্যই অর্ডার প্লেস করতে পারেন। আর একটা হচ্ছে যে বেসড অন কন্ডিশন, কাস্টমার ক্রেডিট লিমিট। এই ক্রেডিট লিমিটের উপর ভিত্তি করে তাকে আমি ক্রেডিটে প্রোডাক্ট দিব কি দিব না। আর ক্রেডিট লিমিটটা নির্ধারণ হয় কাস্টমারের কেপিআইয়ের উপর। এখন কাস্টমারের কেপিআই কি জিনিস? কাস্টমার কেপিআই হচ্ছে বেসড অন তার সেলস, টার্গেট এবং পেমেন্ট হিস্ট্রি। তো এইটাকে যদি আমি একটা ওয়েটেজ দিয়েও তার কেপিআই ক্যালকুলেশন করতে পারি আপনার ইআরপি সিস্টেমে। এরপর হচ্ছে যে অনেক সময় কি হয়, আপনার ক্রেডিট লিমিট অলরেডি এক্সিড,
বাট কাস্টমার পেমেন্ট দিছে ব্যাংকে একটা ডিফারেন্ট লোকেশনে, এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার কোম্পানি অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট হয় নাই, তখন সেক্ষেত্রে কী করতে হয়, স্পেশাল ক্রেডিট লিমিট অ্যাপ্রুভাল করতে হয়, কারণ তাকে যেন পার্টিকুলার 2 দিন বা 1 দিনের জন্য একটা অ্যামাউন্ট ওপেন করে দেওয়া হয়। এটাও বেসড অন অ্যাপ্রুভালের এগেনস্টে। আর একটা সেলস অর্ডার প্লেস করার জন্য লাগবে, সেটা হচ্ছে অর্ডার টাইপ। এই অর্ডারটা কোন টাইপের, এটা ক্রেডিট না ক্যাশ বা স্পেশাল, বিভিন্ন ধরনের টাইপ হতে পারে পলিসি অনুযায়ী। এবং ডিসকাউন্ট পলিসি, এটা কোনো ডিসকাউন্ট পলিসি অ্যাপ্লাইড হবে কিনা, বা যদি সিস্টেমে অটোমেটিক্যালি কনফিগারেশন করা থাকে আইটেম মাস্টারে তার ডিসকাউন্ট পলিসিতে, তাহলে সে অটোমেটিক্যালি নিবে। আর এরপরে আমাকে দেখতে হবে যে এই অর্ডারটা আমি যখন প্লেস করব, পরবর্তীতে অর্ডার কনফার্মেশনের জন্য কোনো অ্যাপ্রুভাল প্রসেস লাগবে কিনা, এটাও না সরাসরি ওয়্যার হাউসে হিট করবে কিনা। তো যদি কোনো অ্যাপ্রুভাল পলিসি লাগে, চেঞ্জ লাগে, যে আমি সেলস রিপ্রেজেন্টেটিভ দিল, তাহলে টেরিটরি ম্যানেজার আসবে, রিজনাল ম্যানেজার আসবে, তারপরে ওয়্যার হাউসে আসবে। তো এটা বেসড অন, যদি আমি ইলেকট্রনিক্স কোম্পানিগুলো দেখি, মনে করেন যারা মোবাইল কোম্পানি, সিম্ফনি বা আদার্স, এক্সেল টেলিকম, বা তারা কিন্তু সেলস অর্ডার দেওয়ার পর একজন কনফার্ম করার পর দেন সেলস অর্ডারটা ক্রিয়েট হয়, ঠিক আছে। আবার অনেক অর্গানাইজেশন না, সরাসরি সেল পারসনই, তার যদি ক্রেডিট লিমিট অ্যাভেলেবেল থাকে সে অর্ডার প্লেস করতে পারে। এরপরে হচ্ছে যে এইখানে আমরা যে ইম্প্যাক্টটা দেখব, অ্যাকাউন্টিংয়ের কোনো ইম্প্যাক্ট নাই, এবং জিএলের অ্যাকাউন্ট এবং জিএলের কোনো ইম্প্যাক্ট নাই, কারণ এখানে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস, ক্রেডিট লিমিটের ইম্প্যাক্ট হবে কি হবে না, এটা কোম্পানি পলিসির উপর। কারণ আপনি পরবর্তী অর্ডারটা যদি আর একবার দিতে চান, ক্রেডিট লিমিটটা তখন তো সেমটাই থাকবে। আর যদি ব্লক করে দিতে চান তাও করতে পারেন, অথবা আর একটা লেয়ার তৈরি করতে চান, আমার অ্যাকচুয়াল ক্রেডিট লিমিট এত, আমার ব্লক ক্রেডিট লিমিট এত, আমার এবং ইনজয়েবল ক্রেডিট লিমিট এত। তো এই পার্টগুলোকে আসলে আপনি কত ভাগে ক্রেডিট লিমিটটা ভাঙবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু সিস্টেমটাকে এফিশিয়েন্ট হিসাবে ডেভেলপমেন্ট করবেন। এরপর হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্টের যে পার্টটা, আপনি যখন অর্ডারটা প্লেস করলেন, অ্যাপ্রুভাল হয়ে ওয়্যার হাউসে আসলো বা হেড অফিসে আসলো, ওয়্যার হাউস আর হেড অফিসে আসার আসলে এটা বেসড অন, আমি দেখছি অনেক অর্গানাইজেশনে সরাসরি হেড অফিসে আসে, কিছু কিছু কাস্টমার না, সবই আগে হেড অফিস হয়ে একটা অ্যাপ্রুভাল হয়ে পরে ওয়্যার হাউসে যায়। আর একটা না, এটা সরাসরি ওই কাস্টমার যে ওয়্যার হাউসের সাথে অ্যালাইন বা অ্যাসাইন, সেইখানেই সে যাবে। এবার সে যখনই তার ডিপোতে বা ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবে, সে একটা অর্ডারের কি কি জিনিস নর্মালি চেক করে, স্টক অ্যাভেলেবিলিটি, স্টক এবং ক্রেডিট লিমিট অ্যাভেলেবিলিটি আছে কিনা। যদি এটা ওকে থাকে তাহলে সে পিক করে এবং শিপমেন্টের করার জন্য সব রেডি এবং প্রিপারেশন করে, তখন লোডিংয়ের পার্টটা হয়, এবং যে পার্টটা ডেলিভারি, একটা চালান ডেভেলপমেন্ট হয়, এবং অথবা কোনো অর্গানাইজেশনে বলে ডেলিভারি ডকুমেন্ট, এবং কোনো জায়গায় বলে ডেলিভারি ডকুমেন্ট। তো অনেক ইয়ারবিতে আছে ডেলিভারি নোট, অনেক জায়গাটায় যেমন এসএপি যে ডেলিভারি ডকুমেন্ট, এবং অনেক লোকাল সফটওয়্যারে বলে ডেলিভারি চালান, বা লোকালি অনেকজন প্র্যাকটিস করে ডেলিভারি চালান। এটা কারণ এটা কেন লাগে, যদি এটা বেসড অন দ্য পলিসি অনুযায়ী, কারণ এইটা 2টা কপি থাকে, একটা কাস্টমার কপি থাকে, 3টা কপি, কাস্টমার কপি, অফিস কপি, একটা ওই গেটম্যানের কপি। কারণ সে যখন প্রোডাক্টটা নিয়ে যায়, তখন রাস্তায় যদি বা কোনো অন ট্র্যাপে কোনো সমস্যা হয়, তখন দেখায় যে এই কোম্পানি এই কাস্টমার অর্ডারটা নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার একটা রেগুলেটরি পারপাসে তার হেল্প আসে। এই ডেলিভারি হয়ে যাওয়ার পর আসলে ইম্প্যাক্ট কয়টা জায়গা। প্রথম ইম্প্যাক্টটা হচ্ছে স্টকে, অ্যাকাউন্টিং এবং জিএল পোস্টিংয়ে, এবং ক্রেডিট লিমিটে, এবং ইনভেন্টরি কস্টে, ঠিক আছে, এবং শিপিং কস্টে। সো নর্মালি ইনভেন্টরি মাইনাস হয়ে গেল আপনার, তাহলে সিওজিএস যেটা রাখছিলাম, ওপেনিং ইনভেন্টরি প্লাস পার্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ডিউরিং পিরিয়ডে, রাইট, ডিউরিং পিরিয়ডে। নর্মাল ইনভেন্টরি অ্যাকাউন্টিংয়ের ইম্প্যাক্ট কি, সিওজিএস ডেবিট হয়ে যায়, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট, যে আইটেমটাকে আমি করতে যাচ্ছি। সেম অ্যাজ যদি আমার ডেলিভারি এক্সপেন্স থাকে, তাহলে ডেলিভারিটাও আমরা এইভাবে করে দিতে পারি। আর এটা পলিসি অনুযায়ী ইনভেন্টরি কস্ট বা শিপিং কস্ট, ডেলিভারি কস্ট, এক্সপেন্স কস্ট পলিসি অনুযায়ী ইমপ্লিমেন্ট করব। সেম অ্যাজ ইনভয়েসটাও আমার কাস্টমার অ্যাকাউন্ট এবং পেমেন্ট পার্টটাও। সো হোপফুলি আপনারা এই ডিসকাশনের পার্টটা থেকে আমরা অর্ডার টু লাইফ সাইকেলের পুরো ইন্টায়ার প্রসেস সম্পর্কে ধারণা না পেলেও একটা রাফ ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি,
যেটার মাধ্যমে আপনি একটা ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে গেলে আপনার অর্গানাইজেশনে কোনো ভেন্ডার যদি আসে, তাহলে অর্ডার টু ক্যাশ ম্যানেজমেন্টে আসলে জিএল ইন্টিগ্রেশন কোথায় কোথায় হবে, ক্রেডিট ম্যানেজমেন্ট কীরকম হবে, অ্যাপ্রুভাল প্রসেস কীরকম হবে, তারপরে কোথায় কোথায় আপনার ইন্টিগ্রেশন দরকার, কোন জায়গাটায় কোন চেকটা রাখতে হবে, এবং এই পার্টটা আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন। সো আমি আসলে আরও ডিটেলস কোর্স আউটলাইন নিয়ে আসতেছি সামনে। সো এইটা আসলে আমরা জাস্ট একটা ডিসকাশন সেশন ছিল। হোপফুলি আশা করি আপনারা এটা থেকে কিছুটা হেল্প যদি পেয়ে থাকেন, সো একটু কমেন্ট করেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থেকে পুট ইনটু দ্য কমেন্টস, তাহলে আমি এটাতে আরও নেক্সট সেশনগুলোতে আরও মোর ডিসকাশন করব। ঠিক আছে? সো থ্যাংক ইউ গাইস। সো হোপফুলি আপনাদের সবাই হোমে স্টে অ্যাট হোম, সবাই সেফ থাকেন। আশা করি ইনশাল্লাহ আমরা শর্ট টাইমেই একটা ভালো কিছু আউটপুট দেখতে পাবো এবং আমরা সবাই আলোর মুখ দেখতে পাবো। তো এই আশা করে আজকের আমাদের লাইভ সেশন শেষ করতেছি। থ্যাংক ইউ অল।